আগে একটা কথা শুনেছিলাম, আজ যখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি তখন সেই অনেক দিন আগের একটা কথাই মনে পড়ছে। কথাটা হলো, কাউকে যদি বিপদে ফেলতে হয় তাহলে তাকে প্রথমে একটা মামলায় জড়িয়ে দাও, আর তা যদি সম্ভব না হয় তাহলে তাকে দ্বিতীয় বিয়েতে উৎসাহিত করো। অনেক পুরনো কথা। এখন হয়তো মানুষকে বিপদে ফেলার আরো অনেক নতুন নতুন উপায় বেরিয়েছে, কিন্তু আমরা সেই পুরনো উপায় অর্থাৎ একটা বিশেষ মামলা নিয়েই তালাশের এবারের অনুসন্ধান করব, কারণ কথা যতই পুরনো হোক না কেন সেটা এখনো কার্যকর। আইনের মারপ্যাচ সরল অঙ্ক নাকি জটিল অঙ্ক? আমরা জানি আপনারা কি ভাবছেন। হয়তো ভাবছেন এই প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকাটাই ভালো, না হলে আবার কোন প্যাচে পড়ে যান কে জানে। আমরাও এমন মারপ্যাচে ঢুকতে চাইনি বা জটিল অঙ্কের সমাধান করতে চাইনি, কিন্তু ঘটনা আমাদেরকে ওদিকে নিয়ে গেছে। তবে শুরুটা সরলভাবেই করা যাক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজের পূর্বনগর গ্রামের রজব আলী, বয়স 55, 2 সংসারে 2 স্ত্রী। প্রথম বিয়ে করে ধামরাইয়ের পালিয়া ইউনিয়নের দুনি গ্রামে। স্ত্রীর নাম জাহানারা। সে সংসারে এক ছেলে রাজ্জাক, এক মেয়ে রাজিয়া। জাহানারার সাথে বিবাহ বিচ্ছেদের পর বিয়ে করে চন্দ্রাইলের রহিমা বেগমকে। এই সংসারে 2 মেয়ে, রোজিনা আক্তার, সুমি আক্তার আর এক ছেলে সোহেল। ছেলে মেয়ে সবাই এখন বিবাহিত। তবে রজব আলীর প্রথম সংসারে আরও একটি মেয়ে ছিল, নাম সাজেদা আক্তার। 2003 সালের জুলাই মাসে 8ম শ্রেণী পড়ুয়া সাজেদাকে ধামরাইয়ের দুনি গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যায় শিশু পাচারকারীরা। মেয়ের নাম সাজেদা। সাজেদা কত বছর বয়স ছিল? বয়স 15-16 বছর। কোন স্কুলে পড়তো? পড়তো এই দৈনিক গ্রামে। কার বাড়িতে থেকে পড়তো? ওই নানার বাড়ি। নানা বাড়ির নাম কি? নাম হলো ওই মামার নাম হলো আমানুল্লাহ। এই আমানুল্লাহর নাম মনে রাখুন, কোনো এক সময় এই ব্যক্তি গল্পের বড় চরিত্র হয়ে উঠতে পারে। কিছুক্ষণ আগে আপনারা যে সাজেদা অপহরণের কথা জেনেছেন সেটা অনেক পুরনো ঘটনা। 2003 সাল থেকে ধরলে প্রায় 10 বছর হয়ে গেছে। মামলার রায় অর্থাৎ সাজাও হয়ে গেছে অভিযুক্তদের। এবার দেখা যাক কেমন সাজা হয়েছে ওই অপহরণকারীদের। শিশু অপহরণ মামলায় আসামি 4 জনকেই সাজা দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3। এবার সাজেদাকে অপহরণকারী আসামিদের সম্পর্কে জানা যাক। মামলার প্রধান আসামি আব্দুর রশিদ, বয়স 52, পেশায় একজন রিকশা চালক, বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটি গ্রামে। তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। শম্পা ওরফে সোনা বানু, বয়স 50, পেশায় একজন গৃহিণী, স্বামী মারা গেছে, থাকে মানিকগঞ্জ সদরের কুশাডাঙ্গা গ্রামে। সে 2 নম্বর আসামি, 14 বছরের জেল হয়েছে তার। মনোরা ওরফে মিনি আক্তার, বয়স 25, গৃহিণী, সেও কাটি গ্রামে থাকে। 2 নম্বর আসামি সোনা বানুর মেয়ে, মামলার 3 নম্বর আসামি, তারও 14 বছরের কারাদণ্ড হয়েছে। শুকুরি বেগম, বয়স 38, প্রধান আসামি আব্দুর রশিদের স্ত্রী, মাটি কাটার শ্রমিক, থাকে মানিকগঞ্জের কাটি গ্রামে, তারও 14 বছরের সাজা হয়েছে। এই শম্পা, মিনি আর শুকুরি বেগম 14 মাস 14 দিন জেল খাটার পর জামিনে মুক্তি পায়, কিন্তু প্রধান আসামি আব্দুর রশিদ এখনও ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মানিকগঞ্জ সদর উপজেলার কাটি গ্রাম, মাটি কাটায় ব্যস্ত শ্রমিকেরা। এসব শ্রমিকের মধ্যে রজব আলীর মেয়ে সাজেদা আক্তারকে অপহরণকারীদের একজন আছে, তার নাম শুকুরি বেগম। শোনা যাক কিভাবে সাজেদা আক্তারকে অপহরণ করেছিল এই শুকুরি বেগমরা। না, আমরা অপহরণ করি নাই, আমরা নির্দোষ। আমার স্বামীরে 2 বছর ধরে জেলখানায় নিছে দইরে, মানে আমি মাটিকে খাইবে নিছি। অন্য শ্রমিকেরাও বলছে অপহরণের ঘটনা সত্য নয়। রশিদ এরকম কাজ কোনোদিন করছে না। এটা মিথ্যা কেস, আমরা শুনিও নাই বা দেখেও নাই।
এই শুকুরি বেগম যা বললেন তাতেই কোনো কিছু নির্ধারিত হয়ে যায় না, কারণ অনেক বড় অপরাধীও একটা পর্যায় পর্যন্ত নিজেকে নির্দোষ বলে দাবি করে। আর শুকুরি বেগমের সাথে থাকা লোকজনও তার পক্ষেই কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু নয়। ঘটনা যদি মিথ্যাই হতো তাহলে শুকুরি বেগমের স্বামী এখনো জেল খাটছে কেন? আমাদের মনে সন্দেহ ঢুকে পড়েছে। তাই আমরা দেখতে চাই কোথাকার ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছে। আবার সাটুরিয়ার হরগজের রজব আলীর বাড়ি। আসামি শুকুরির অভিযোগ সত্য কিনা জানতে হবে রজবের কাছ থেকে। তার আগে জেনে নেই রজব আলীর বড় ছেলে রাজ্জাক কি বলে। কয় ভাই বোন ছিল আপনার? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 ভাই। 2 ভাই 1 বোন বললেন? 2 ভাই 1 ভাই, বোন 1 ভাই। আবার বলেন। বললাম। ভাই বোনের হিসাবটা হয়তো মনে নেই রাজ্জাকের, তাই একবার এক তথ্য দিচ্ছে রাজ্জাক। দেখি রজব আলীর দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমের কাছে কি তথ্য আছে। 2 জন হয়েছে আগে, ছাড়ার পরে না হেনে থাকছে, হেনে আমরা বাইক যাওয়া আসা করছে, শুনছি বলে আর মেয়ে হয়েছে। আমি দেখি নেই, এবারে কোনদিন আসে নাই। আবার রজব আলী নিজের পয়সা দিয়ে মামলা করছে নি। নিজের পয়সা দিয়ে? জি। কত টাকা গেছে? এটা হিসাব আছে নাকি? তাও আনুমানিক 20-30 হাজার তো গেছে। 20-30 হাজার টাকা কাকে দিতে হয়েছে? ওই ওসি থাকতো, ওসি একদিন গেলাম, ওসির হাত থেকে লেখে টেকে দিয়ে এলাম। তার বাদে আসামি দরবার গেছে, সঙ্গে কিছু পয়সা হাতে দিয়েছি। রজব আলীর স্ত্রীর বড় ভাই অর্থাৎ হারিয়ে যাওয়া সাজেদার মামা রজব আলীকে ফোন দিচ্ছে বারবার, কিন্তু এখানেও নাটক করতে চাইল রজবের ছেলে রাজ্জাক। কেন? কথা কইছেন না বড়? ফোন তো দিতে বলছে। টাকা নাই তো। উনি তো ব্যাক করতেছে, আপনি তো কেটে দিচ্ছেন। না, বন্ধ হয়ে আছে, টিভি দিছি আর। বন্ধ করে দিচ্ছেন কেন? বন্ধ হয়ে আছে। আপনি বন্ধ টিভি করছেন নাই কেন? কে? মানে বন্ধ করুম কি আমি? তাহলে ওই যে আপনি তো আপনি হাত উল্টা দিয়ে কথা কোন কে? আমি লাল উল্টা ভাই কথা টিভি বলবো কেন? রাখছে আর বন্ধ হয়ে আছে। এবার কথা হলো সাজেদার মামা আমানুল্লাহর সাথে। কোনো ধরনের কাগজপত্র, ওর বইপত্র আছে কিনা? হ্যাঁ, ওর পুরনো বইপত্র তো থাকে, বা জামা কাপড় আছে কিনা, এগুলো একটু আপনারা জোগাড় করে রাখেন, আমরা জাস্ট আসতেছি। কবে আসবো? আপনার বাড়ি থেকে কত দূরে? কত দূর? মানে কত দূর সেটা বলেন, সমস্যা নেই। এমন আচরণ করলে যে কারো সন্দেহ বেড়ে যাবার কথা, আর আমরা যখন কোনো অনুসন্ধানে নামি তখন তো সন্দেহ সাথে করে নিয়েই নামি। সে যাই হোক, 10 বছর আগে অপহরণ হওয়া সাজেদার অবস্থান জানা দরকার, এখনকার অবস্থান নয়। সেই সময় সাজেদা যেখানে ছিল সেই অবস্থান, সেটা জানতে পারলে সেখান থেকেই হয়তো কোন পথে হাঁটতে হবে সে সম্পর্কে একটা দিক নির্দেশনা পাওয়া যাবে। ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনি গ্রাম, এই গ্রামেই নাকি বেড়ে উঠেছিল সাজেদা। 10 বছর আগে হারিয়ে গেছে। এই সেই বাড়ি যে বাড়িতে থাকতো সাজেদা। বাড়ির মালিক আমানুল্লাহ, কিন্তু বাড়িতে কেউ নেই। একজনকে পাওয়া গেল, সে আমানুল্লাহর বড় ছেলে আনোয়ারের স্ত্রী খিলখিলি বেগম, কিন্তু নিজেকে আড়াল করতে ব্যস্ত সে। আপনি ওই সাজেদার কি হন? কিছু না। এই খিলখিলি বেগম যে এই বাড়ির বউ তার শেষ পর্যন্ত লুকোতে পারল না। আপনি কোন ঘরে আছে এটা দেখুন, আমি তো আমানুল্লাহ ভাইয়ের সাথে কথা বলছি এটা দিয়ে। হ্যাঁ, আমানুল্লাহ ভাই তো কালকে ছিল, কালকে স্টোরি গেছে। আপনি তো বললাম কালকে কথা বলছি, তো আপনি তো যদি ঘর না হয় আপনি তো ধরতেন না ফোনটা। ফোন ধরলাম, আমার ফোন। হ্যাঁ, ফোনটা তো আমার ফোন আপনার, তো আপনি তো বলতেছেন এই বাড়ি আপনার না, এই বাড়িতে আপনি থাকেন না। থাকি তো আমি। তো আপনি তাকে বললেন না যে আমার ওই যে বাড়ি ছেড়ে বড় বাড়ি থাকে না, আপনি বেশি কথা কোন কে? খিলখিলি বেগমের মিথ্যার আশ্রয় নেওয়াটা রহস্যজনক মনে হলো। 3 ঘন্টা পর আবার আমানুল্লাহর বাড়ি। এবার পাওয়া গেল আমানুল্লাহর বড় ছেলে আনোয়ারকে। দেখি আনোয়ার কি তথ্য দিতে পারে। অপহরণ করছিল। কেন অপহরণ করছে কেন? ওর তো আমি বলতে পারব না। মানে বাড়িতে তো আরো অনেক মেয়ে ছিল, তাকে নিয়ে গেল। না, আর মেয়ের তো আসলে আগলে বিয়ে গেছে। ওরা স্কুলে থেকে আসা যাওয়া করতো মনে হয়। কোন স্কুলে পড়ছেন? গুচ্ছগ্রাম পড়তেছে।
অনেক দিন আগে এমন কথা অনেক শোনা যেত, হয়তো কোনো শিশু স্কুলে গেছে বা খেলাধুলা করছে, তখন ছেলে ধরা এসে চকলেটের লোভ দেখিয়ে তাকে ধরে নিয়ে গেছে, তারপর আর ফেরেনি। হয়তো সাজেদার ক্ষেত্রেও এমন ঘটনাই ঘটেছে, কিন্তু তার স্কুলের ঠিকানা যেহেতু পাওয়া গেছে সেহেতু সেখানে একবার ঢু মারা দরকার। ধামরাইয়ের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় 2003 সালে এই বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী ছিল সাজেদা। স্কুল থেকে ফেরার পথে অপহরণকারীরা একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় সাজেদাকে, এরপর আর ফেরেনি। সাজেদার এই বিদ্যালয়ে পড়ার একটা নমুনা আমাদের হাতে এসে পৌঁছেছে। এবার বিশ্লেষণ করে দেখা যাক 2003 সালে সাজেদা আসলে কোন শ্রেণীতে পড়ত। বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্রে হাতে লেখা আছে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়, নাম রাজিয়া আক্তার ওরফে সাজেদা। কিন্তু আমরা জেনেছি রাজিয়া আক্তার নামে রজব আলীর আরও একটি মেয়ে আছে যে এখনও জীবিত। আবার লেখা আছে 2001 সাল থেকে 2002 সাল পর্যন্ত সে 8ম শ্রেণীতে পড়ত। একই সাথে ওই বছরই নাকি সাজেদা 10ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। শেষের দিকে আবার লেখা আছে সে এই বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। সাজেদাকে তাহলে রহস্যজনক চরিত্র বলে মনে হচ্ছে। 2003 সালের পুরনো খাতা ঘেটে সাজেদা আক্তার নামে কোনো ছাত্রীর অস্তিত্ব পাওয়া গেল না। আমি 17 বছর যাবত এখানে, 95 সন থেকে। এর মধ্যে আমার স্কুল থেকে কোনো মেয়ে হারিয়ে যাওয়া বা গুম হওয়া এরকম ঘটনা ঘটে না। একটা আশ্চর্য ধূম্রজালে আটকে গেছে মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে সাজেদার অস্তিত্ব আছে, কখনো মনে হচ্ছে নেই। কিন্তু যাকে অপহরণ করা হয়েছে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে আমরা চাইনি। ঘটনা আমাদেরকে সময়ে সময়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে। কিছু সময় নিন, ভেবে দেখুন এই গল্পের শেষ পরিণতি অনুমান করতে পারেন কিনা। 4 মিনিট পরে আসছি। কিছু কি অনুমান করতে পারছেন এই ঘটনা কোথায় গিয়ে শেষ হবে? যারা পারছেন তারা অনুষ্ঠানের বাকি অংশে আমাদের সাথে নাও থাকতে পারেন, কিন্তু যাদের মনে কিছুটা হলেও সংশয় আছে তারা থাকুন, কারণ সম্ভাবনার সকল পথেই হাঁটতে চাই আমরা। ঘটনার রহস্য বের করতে মামলার সাক্ষী দরকার। একজন সাক্ষী আছে যে ওই সময়ে এই এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন, নাম মোহাম্মদ রহিজউদ্দিন। রহিজউদ্দিনের বাড়িতে তালাশ টিম, সাথে আমানুল্লাহর ছেলে আনোয়ার। ভাগ্য খারাপ বলতে হবে, কারণ রহিজউদ্দিনকেও বাড়িতে পাওয়া গেল না, পাওয়া গেল তার স্ত্রীকে। বেটি আয়া 1 তারিখে আয়া, তারপরে এই মেয়ের নিয়ে আনে কয় কি বলে এই যে আমার মেয়ের অত্যাচার করছে, এই নির্যাতনের মামলা দিল। এবার ক্যামেরার সামনে আবার কথা বলতে চাইলো আনোয়ার। ওই নারী ও শিশু নির্যাতন মামলা দিছিল, তারপরে কি হয়েছিল? ওর হ্যাঁ 10 মাস জেল খেটা মানে কোর্টের টুটের মাধ্যমে এইটি সারটা পেয়েছে। আপনার আব্বাও জেল খেটেছিল? ভালো একটা সূত্র পাওয়া গেল তাহলে। মামলার তৃতীয় আসামি মিনি তাহলে ছিল এই আনোয়ারের ভাই সানোয়ারের প্রথম স্ত্রী, অর্থাৎ বাদী আর আসামিরা তাহলে পূর্ব পরিচিত। মিনির বাড়িতে যেতে হবে, কিন্তু তার আগেই পথে দেখা হলো সাক্ষী রহিজউদ্দিনের সাথে। আমার কিছু ক্যামেরা যখন ঠেকা নাকি আপনার বলে কি কথা, কথা নিবেন, এই কথা দিয়ে নিতেছে। আমরা মেয়ে দেখছি, তাই না? মেয়ে লেখাপড়া করছে, তো আমরা কই হারাম না? যদি গ্রামে বাসী হয়ে থাকে, তারা গ্রামবাসী 6 মাস পরে, ইয়ার আগে বহুত রকম হয়ে গেছে কিনে বুঝলেন। এখন আপনারা কি লিখবেন না লিখবেন আপনার। মানিকগঞ্জের কুশাডাঙ্গা গ্রাম, মিনি আক্তার। 2001 সালে আমানুল্লাহর ছোট ছেলে সানোয়ারের সাথে বিয়ে হয় এই মিনির। 2002 সালে সানোয়ারের বিরুদ্ধে যৌতুক আর নারী নির্যাতনের অভিযোগে মানিকগঞ্জ থানায় মামলা করে মিনি। সেই মামলায় আমানুল্লাহ, তার স্ত্রী রাবেয়া এবং তার ছেলে সানোয়ারের জেল হয়। এরপর বিবাহ বিচ্ছেদ। 2007 সালে মিনির আবার বিয়ে হয় একই গ্রামের আরেকজনের সাথে। করলো, করার পরে হারা 3 মাস জেল খাটছে। জেল খাটার পরে এরকম মিথ্যা এক মামলা দিছে রজ্জপালি বাদী, আর এর কেসের সব দায় দায়িত্ব এর সম্বন্ধে আমানুল্লাহ। যে কষ্ট আমি পাইছি মা খালা নিয়ে, জেল তো জেলই। ক্যামেরার সামনে মামলার আরও এক আসামি শম্পা। 2 ঘরে 5 জন পোলাহান আছে, তার 5 জন আছে, শুধু খালি সাজেদা নাম ব্যবহার করে এই কেসটা করছে আমার নামে। আমরা অনুষ্ঠানের যে পর্যায়ে আছি তাতে এর পরিণতি সম্পর্কে একটা ইঙ্গিত পাওয়ার কথা, কিন্তু তেমন কোনো আলামত তো দেখা যাচ্ছে না।
তাহলে কি অনেক রহস্যের ইঙ্গিত পেয়েও আসল ঘটনা অনুদ্ঘাটিত থেকে যাবে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানিকগঞ্জ সদরের আটি গ্রাম। আব্দুর রশিদ জেলে যাবার পর 2 সন্তান নিয়ে বিপাকে শুকুরি বেগম। ছেলে সুজন মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের 3য় বর্ষের ছাত্র। এরকম অত্যাচারগুলি এরকম ইগুনি আজকে বিনা দোষে আজকে আমি গরিব মানুষ, আমার আজকে এগুনি করবার নিচ্ছে। আমি কি ক্ষতি করছি আমানুল্লাহর? 1.5 বছর ধরে সুজনের বাবা আব্দুর রশিদ জেলখানায়। মাসে 2 বার দেখার সুযোগ থাকলেও কখনো কখনো 2 মাসেও বাবাকে দেখার সামর্থ্য থাকে না সুজনের, কারণ একবার দেখতে আসলে যে খরচ তাতে তার অর্ধেক মাসের খোরাক। এবার তাই 2 মাস পর এসেছে তারা। দেখা গেছে আমাদের সংসারই চলে না, তারপরে আমরা কিভাবে ওই খরচগুলো আমরা বহন করব? ওইগুলো বহন করতে পারতাম না। দেখা গেছে আমরা যদি 1 মাসে ওই জায়গায় খরচ দিতাম, বাড়িতে আমাদের না খেয়ে থাকতে হতো। মামলার রায় সম্পর্কে জানতে আমরা গেলাম আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মালিক শফিউদ্দিন আহমেদের কাছে। সাক্ষী যারা হয়েছে তাদের জেল দেওয়ারও কোনো উপাদান এখানে ছিল না। তাহলে জেলটা হলো কেন? এত যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। এটা তার খেয়াল খুশি মতো তার মর্জি মশলা দিয়ে বসে। এই মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য সুজন আর তার মা যায় বাংলাদেশ মানবাধিকার সংস্থার কাছে। মামলা থেকে খালাস পেতে কি কি করতে হবে তার আইনি পরামর্শ দিচ্ছেন সংস্থার আইনজীবীরা। অ্যাডভোকেট সিগমা হুদা। এখানে আপনার পুলিশ তো তদন্ত ঠিকমতো করেনি, তারপরে অনেক সাক্ষীরা উল্টাপুল্টা বলেছে। এইসব জিনিস তো সব মিথ্যা বানাওয়াট, একটা কাল্পনিক একটা কাহিনী। ঘটনা শুরু হয়েছিল মানিকগঞ্জের সাটুরিয়ার এক গ্রাম থেকে, শেষ পর্যন্ত হাইকোর্টের বারান্দায়। সেখানেও শেষ পরিণতি হয় কিনা বলা মুশকিল, কিন্তু যে কোনো ঘটনারই একটা শেষ পরিণতি থাকা উচিত, কি বলেন? কারণ কোনো ঘটনা তো সারা জীবন অমীমাংসিত থাকা উচিত নয়। এবার মামলার রায়ের কপি আমাদের সামনে, কিন্তু তাতে সাক্ষীরা আদালতে যা বলেছে তার সাথে তালাশের তদন্তে যে বাস্তবতা বেরিয়ে এসেছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সাক্ষীরা বলেছে রজব আলী ঢাকা জেলার ধামরাইয়ের স্থানীয় বাসিন্দা, কিন্তু বাস্তবে সে মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজের স্থানীয় বাসিন্দা। সাক্ষীরা বলেছে আমানুল্লাহর সাথে রজব আলীর কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবে আমানুল্লাহ রজব আলীর স্ত্রীর বড় ভাই। সাক্ষীরা তাদের সাক্ষ্যে আমানুল্লাহর ছোট ছেলে সানোয়ারের প্রথম স্ত্রী সম্পর্কে কোনো তথ্য দেয়নি, কিন্তু বাস্তবে এই মামলার আসামি মিনি আক্তারি সানোয়ারের প্রথম স্ত্রী। সাক্ষীরা তাদের সাক্ষ্যে সানোয়ার ও আমানুল্লাহর বিরুদ্ধে আগের কোনো মামলার সম্পর্কে আদালতকে জানায়নি, কিন্তু বাস্তবে মিনি আক্তারের দায়ের করা যৌতুকের মামলায় জেল খেটেছিল সানোয়ার আর আমানুল্লাহ। আবার ধামরাইয়ের দুনি গ্রামের উদ্দেশ্যে তালাশ টিম। সাজেদার মামা আমানুল্লাহকে দরকার, তাহলেই সাজেদা রহস্যের কুল কেনারা পাওয়া যেতে পারে, কিন্তু এর আগে 2 বার তাকে বাড়িতেই পাওয়া যায়নি। এবারও পাওয়া গেল না। তবে যে সানোয়ারকে নিয়ে ঘটনার সূত্রপাত, সেই সানোয়ার ক্যামেরা দেখে পালিয়ে গেল। তবে দুনি গ্রামের লোকজন মুখ খুলল এবার। রজব আলীর মেয়ে আছে, কিন্তু ওই সাজেদার নামে না, মিথ্যা নাটক করছে আর কি। সাজেদার নামে কেউ ছিল না? না, সাজেদার নামে কোনো লোক ছিল না। মগের মুলুক, যে মানুষের কোনো অস্তিত্বই নেই তাকে অপহরণের অভিযোগেই সাজা হয় মানুষের। পুলিশও নাকি এই মামলার তদন্ত করেছিল। সেই তদন্ত কর্মকর্তা আবু সাইদ আল মামুন আর ওই এলাকাতেই নেই, কিন্তু আব্দুর রশিদ ঠিকই জেল খাটছে। না, অবাক হবেন না, এমন ঘটনাও ঘটে। কারণ আইনের কাছে আপনি ঘটনা যেভাবে তুলে ধরবেন সেভাবেই তার বিচার বিশ্লেষণ হবে, কিন্তু আমাদের দেখার খুব আগ্রহ থাকবে যে মানুষকে এমন ঘটনা সাজিয়ে যারা কারাগারের 4 দেয়ালের মধ্যে বন্দি জীবনে ঠেলে দেয় তাদের কি বিচার হয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150
তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।